আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। বিশেষ করে আজকে প্রায় 30 বছর ধরে আমি ক্যান্সারের চিকিৎসা করে আসছি। আমার 30 বছর ডাক্তারের বয়সে আমি এমন একজন মানুষ আমার জীবনে দেখি নেই, যিনি পরিকল্পনা মন্ত্রণালয়ে জব করেন, কিন্তু ওনার চাচার চিকিৎসার জন্য আমার কাছে পরিচয় না দিয়ে বসে আছেন। এমনও দিন গেছে, সকালবেলা গেছেন, সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছেন রুগীর সিরিয়ালে। উনি যখন সময় পাইবেন তখন যাতে ওনার চাচার জন্য বেশি সময় আমার সাথে কথা বলতে পারেন সেই জন্য বসে রয়েছেন। ওনার পরিচয় দিলে হয়তো আমি সঙ্গে সঙ্গে ওনাকে দিয়ে দিতাম, কিন্তু উনি ওনার পরিচয় পর্যন্ত গোপন রাখছেন যে আমি যেন ওনার চাচাকে ভালোভাবে চিকিৎসা করি। এরকম চাচার জন্য একজন ভাতিজা পরিশ্রম করে আমি, এবং আবার মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ জবের মধ্যে দিয়ে, এটা আমি আমার লাইফে দেখি নাই। সেই ব্যক্তিকে আজকে দেখার জন্য ওনার গ্রামের বাড়িতে আসছি আমি। বিশেষ করে ওই সেই মজিবুর ভাই, আপনাদের বিশেষ করে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ে জব করেন। ওনার চাচা ক্যান্সার রোগী ছিলেন, আমার চিকিৎসায় আল্লাহর রসের সহমতে উনি সুস্থ হয়েছেন। বিশেষ করে আমরা মজিবুর ভাইয়ের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে শোনাবো। মুজিব ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আপনার পিতার নাম? আব্দুল মুতালিব মিয়া। আব্দুল মুতালিব মিয়া। আব্দুল মুতালিব মিয়া না? জি। আর আপনার মায়ের নাম? আমার মায়ের নাম আমেনা বেগম। আমেনা বেগম। আপনার গ্রামের নাম কি? চারিপাড়া। চারিপাড়া। আপনাদের পোস্ট অফিস? শ্রীকাইল। শ্রীকাইল থানা, মুরাদনগর জেলা কুমিল্লা। কুমিল্লা। আপনি কোথায় জব করতেছেন আমি বর্তমানে? বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ে আছি। আপনি বর্তমানে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ে জব করতেছেন? জি। তো আপনি চাচার কি হয়েছিল এবং কিভাবে আপনার চিকিৎসাগুলা করছেন এবং কিভাবে উনি সুস্থ হয়েছেন, একটু বিস্তারিত আপনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম। 30/6/2023 আমার চাচার মূত্রথলিতে সমস্যা হয়। উনি প্রস্রাব করতে পারেন না। যখনই প্রস্রাব করতে যান আমি নিজে সচক্ষে দেখেছি, মনে হয় যে ওনার চোখ মুখ নাড়ি বুড়ি বের হয়ে যাওয়ার অবস্থা। কোনো রকমই ওনার প্রস্রাব বের হচ্ছে না। তারপরে ওনার পায়েও ব্যথা, খুঁড়ায় খুঁড়ায় হাঁটে। তারপর আমার সন্দেহ হইল। সন্দেহ হওয়ার পরে আমি অর্থোপেডিক্স ডাক্তারের শরণাপন্ন ওই প্রথমে। শরণাপন্ন হওয়ার পরে তারপরে সেটাও বলছি যে আমার চাচার কিন্তু মূত্রথলিতেও সমস্যা, প্রস্রাব করতে পারছেন না। তৎক্ষণাৎ অর্থোপেডিক্স ডাক্তার আমাকে বায়োপসি দিলেন। আমি আনোয়ারা সার্ভিস সেন্টার থেকে বায়োপসি করার পরেও ধরা পড়লো যে ওনার ক্যান্সার। তৎক্ষণাৎ ওনারা ক্যান্সার হাসপাতালে আমাকে ট্রান্সফার করলো। আমি ঢাকা ক্যান্সার হাসপাতালে যাই। যাওয়ার পরে ওনাদের শরণাপন্ন হওয়ার পরে ওখানে আমি 1 মাস আমার চাচাকে চিকিৎসা করি। চিকিৎসা করার পরে ওখানেও বায়োপসি করানো হয়েছে, অনেক সিটি স্ক্যান সমস্ত কিছু করানো হয়েছে। হওয়ার পরে ওনারা বলল যে আপনার চাচার ক্যান্সারের অবস্থা ভয়াবহ। তো এখন কি করতে হবে? বলছে যে ক্যান্সার যদি আপনার চাচাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে ওনার মূত্রথলি কেটে ফেলে দিতে হবে, একদম অন্ডকোষ সহ কেটে ফেলে দিতে হবে। তখন আমার কাছে একটু সংকোচ মনে হলো যে আসলাম 16 আনা নিয়ে এখন অঙ্গহীন হয়ে যাবো, মরলে এমনি মরে যাব। তারপরে আমার কথা শুনে ওনারা একটা ইঞ্জেকশন লেখলো। ইঞ্জেকশনের দাম হলো 55,000 টাকা। তাহলে 55,000 টাকা ইঞ্জেকশন দেওয়ার মতো টাকা ওনার কাছে নাই। তখন আমি কি করলাম, ওখান থেকে ছুটি নিয়ে 1 মাস রেখে ছুটি নিয়ে চলে আসি। বললাম যে আমরা পরে জানাবো। তারপরে আমি ইউটিউবে চার্জ দিই। চার্জ দেওয়ার পরে আমি ডক্টর সোহরাওয়ার্দী হোসেন স্যারের সাক্ষাৎ পাওয়ার পরে আমি ওনার শরণাপন্ন হওয়ার পরে ওনার কাছে আমার বিস্তারিত কাকাকে নিয়ে খুলে বললাম। তখন উনি বলল যে আমার ওষুধ নিয়ে আপনি খাওয়ান, ইনশাল্লাহ আপনার কাকা ভালো হয়ে যাবে। তা আমি সেই বিশ্বাসের উপরে ওনার কাছ থেকে ওষুধ নিলাম এবং খুব ধৈর্যশীলভাবে, কোনো বিরক্ত না হয়ে ওনার সাথে কথা বলে ওষুধ নিলাম। আজকে 7 মাস যাবত আমার চাচা ওনার ওষুধ খেয়ে মোটামুটি এখন আল্লাহর রহমতে ভালো আছে। উনি অনেক খেতে খামারে মোটামুটি কৃষি কাজ করতে পারে, যেখানে সেখানে উনি চলাফেরা একা করতে পারে। আপনারা তো আমার চাচার চেহারা দিকে বলতে পারতেছেন যে উনি ভালো আছে না খারাপ আছে। তো দেশবাসীর প্রতি আমি একটু আগ্রহ দেখাচ্ছি, তাদেরকে আহ্বান করছি যাতে এরকম যদি কোনো ক্যান্সার রোগী বা কোনো মুমূর্ষু রোগী থাকে, ডাক্তার তাকে ডেট এক্সপায়ার করে ফেলছে, সেইটাও ডক্টর সোহরাওয়ার্দী হোসেনের কাছে নিয়ে আসবেন। উনি একজন হোমিওপ্যাথিক ক্যান্সার অধ্যক্ষ, উনি একজন রাজনীতিবিদ, উনি একজন দক্ষ মানুষ এবং ওনার চিকিৎসায় মানুষ ভালো হবে ইনশাল্লাহ, এটুকু আমি আশা রাখি। আপনারা সকলে আসবেন, আপনাদের প্রতি আহ্বান রইল। আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমরা আসলে ওনার পাশে যিনি উনি চাচা, ওনারই চিকিৎসা আমরা করেছি। বিশেষ করে আপনার নামটা? মাহবুব মিয়া। মাহবুব মিয়া। আপনার চিকিৎসা আমার এখানে হওয়ার পরে কি আপনি এখন সুস্থ? হ্যাঁ, সুস্থ। এর আগে কি সুস্থ ছিলেন? না, অসুস্থ ছিলেন? বিশেষ করে আল্লাহর অশেষ রহমতে উনি সম্পূর্ণ সুস্থ। আপনারা দোয়া করবেন উনি যেন বাকি জীবন ভালো থাকে, ক্যান্সার যেন আর ওনার না হয়। আর আপনাদের শুনলে অত্যন্ত আশ্চর্য হবেন যে বাতিজা হয়ে একটি মন্ত্রণালয়ের জব করার পরেও উনি সারা দিন বসে থাকতেন আমার চেম্বারে, যেদিন ওষুধ আনতেন। উনি আমার পরিচয় দিতেন না যে উনি একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, ওনার সময় এটার মূল্য আছে, এটা দিতেন না আমাকে। কারণ ওনার চাচার যখন শিডিউল হবে তখন যেন আমি ওনাকে ভালো করে দেখি, সেই জন্য। শুধু তাই নয়, উনি এমন একজন ব্যক্তি যে সারাদিন মন্ত্রণালয়ে জব করার পরে আবার সন্ধ্যার পরে আইসা সেটা ওষুধ খাওয়াইতেন উনি। রমজান মাসে রোজার জন্য চাচা বলে যে রোজা রাখবো, আমি ওষুধ প্রয়োজন, আমি মারা যাবো, রোজা রাখবো, সেই জন্য সন্ধ্যার পর থেকে ওষুধ খাওয়াইতেন ফজর পর্যন্ত। কারণ আপনারা জানেন আমি ক্যান্সারের উপরে অনেকগুলো ওষুধ লিখি। ক্যান্সার মানে 200 রোগের সমন্বয়ে একটি রোগ, সেটাকে কমপ্লিটলি ভালো করতে যতগুলো ওষুধ নির্বাচিত হয়, আবার সেই ওষুধগুলো আবার ডিভাইডেড করতে হয়। একটা ওষুধের এন্ট্রি থাকলে সেগুলো ডিভাইডেড করে খাওয়াটা অনেক কঠিন ব্যাপার স্যাপার। কিন্তু সেই দায়িত্বটা উনি দিনের বেলা জব করে আবার রাত্রে বেলায় ওষুধ খাওয়ার দায়িত্ব পালন করেন চাচার জন্য। আজকে অনেক সময় দেখা যায় অনেক বাতিজা চাচার সম্পদ গ্রাস করে ফেলে, কিন্তু উনি নিজের জবের টাকা দিয়ে, আপনারা ওনার বাড়িঘর আমরা আসছি দেখলে বুঝতে পারবেন যে ওনার চাচা তেমন সচ্ছল মানুষ নয়, কিন্তু ওনার টাকা পয়সা খরচ করে ওনার চাচাকে চিকিৎসা করেছেন। এরকম মানুষ পাওয়া খুব কঠিন। সেই জন্য আজকে আমি মজিব বাইরে আসলে দেশবাসীর কাছে প্রথমে আসলে ওনার ধন্যবাদ জানাই শেষ করার নয়, তারপরে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার চাচাকে আপনার চিকিৎসার খরচ টরচ কে দিয়েছে? বাতি দিয়ে দিছে। আপনার বাতি যাই দিছে। তো আজকে অনেক সময় দেখা যায় যে ছেলেরা দায়িত্ব পালন করে না। অনেক সময় ছেলেরা দেখা যায় যে বাবার দায়িত্ব পালন করতে অনীহা করে, কিন্তু বাতি যাও এ দায়িত্ব পালন করছেন, এবং কঠিন দায়িত্ব। শুধু টাকা দিয়ে শেষ নয়, সময় দিয়ে শেষ নয়, ডাক্তারের কাছেও কিভাবে ভালোভাবে রিসিভ করে ডাক্তার কাছ থেকে ওষুধটা ঠান্ডা মাথায় ডাক্তার যাতে তার জন্য লেখে, সেইগুলা উনি ফলো করে ওনার চাচার জন্য খেদমত করেছেন। আসলে ওনাকে সেলুট। উনি ওনার চাচার জন্য উনি এতটুকু করেছেন, বাবার জন্য না জানি কতটুকু করেন। সেই জন্য আমি মনে করি যে দেশে যেন এরকম মুজিব ঘরে ঘরে জন্ম নেয়, এরকম যেন বাপ মায়ের প্রতি দায়িত্বশীল মানুষ হয়। আজকে কিন্তু আমরা যারা মন্ত্রণালয়ে জব করি বা সচিবালয়ে জব করি বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মা বাবারই কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে। আমরা ভুলে যাচ্ছি মা বাবার পায়ের তলে সন্তানের বেহেশত। আমরা যেন মা বাবার প্রতি যত্নশীল হই। মা বাবা যত খারাপই হোক সেটা দায়িত্ব তার, কিন্তু আমি আমার যদি বেহেশতের কামাই করতে চাই তাহলে আমার মা বাবার খেজমত করতে হবে, এবং সেই মুজিব ভাই সেই দায়িত্বটাই পালন করেছেন। আজকে আমি আসলে খুশি হয়ে ওনার বাড়িতে, ওনার দেশের বাড়িতে, ওনার গ্রামের বাড়িতে আমি আসছি বেড়ানোর জন্য। সবাইকে ওনাকে আজকে মুজিব ভাই সময় দেওয়ার জন্য এবং ওনার চাচাকে দেখতে পেরে অত্যন্ত আনন্দ লাগছে, এবং সবাইকে দেখাইতে পারছে বললে আমার খুবই ভালো লাগছে। সেখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরেকটু বলি। আসসালামু আলাইকুম, আবারও আসছি আমি। আমার চাচার অবস্থা তো আপনারা সাংবাদিক বেড়ে দেখতে আছেন, আমাদের বাড়িগুলো দেখতেছেন যে আমরা কতটুকু বৃত্তবান। আমাদের সামর্থ্য খুবই কম, তারপরও যতটুকু পারি চেষ্টা করেছি। আমার চাচার হাতে যত টাকা ছিল সমস্ত টাকাই শেষ হয়েছে। আমিও সহযোগিতা করেছি। এখন আমার কাকার টাকা আর নাই, এখন চিকিৎসা করার মতো আর টাকা নেই। তারপর আমি, আমার দুই চাচাতো ভাই আছেন, একজন বিদেশে আছেন, আরেকজন হলেন কোরআনে হাফেজ, উনি বাঞ্ছারামপুরে ইমামতি করেন। তো আমার ভাইদের সাথে আমি আলাপ আলোচনা করার পরে আমার ভাইদেরকে বললাম যে এখন তো তোর বাবার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমিও তো তেমন বিত্তশীল না, আমিও তো স্বল্প আয়ের মানুষ, তেমন তোর বাবার চিকিৎসা কি করে চলবে, বা তোর বাবা তো এখানে কাজ করতে পারবে না, বা তোর মা আছে। তখন আমার ভাইয়েরা বললেন এই জুলাই মাস থেকে আমার ভাইয়েরা, আমার চাচা এবং আমার যে চাচি আছে তাদের ব্যয়বহুল যা লাগে আমার ভাইয়েরা দেখবে। আলহামদুলিল্লাহ। তা আমার চাচাও যেন আমার ভাইদের জন্য দোয়া করে, তারা যেখানেই থাকুক, আমার ভাইয়েরা বিদেশের বাড়িতে থাকে, যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে। আর আমিও যেন আমার চাচার মতো আমার ভাইদের সাথে তাদের দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করতে পারি, সেইটুকু প্রত্যাশা রেখে সবার কাছে দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।